আচ্ছা, আগের ব্যাচের কারা কারা এসেছে আজকে? আগের সেশনের কেউ আছো? 14 সেশনের 14 ব্যাচ? Yes, ma'am. 14 ব্যাচ দেখি তোমরা ইয়ে বলো, পার্সেন্টেজ দাও। রোল 9, রোল 9 আছো সাইফুর রহমান মামুন। হ্যালো, আমি একটু ক্লাসে পরে ফোন দিব। হ্যাঁ, তোমরা ভিডিও অন করে পার্সেন্টেজ দাও 14 ব্যাচের। রোল 16 আমি কাকে পাচ্ছি? 39 কে পাচ্ছি। 39 প্রেজেন্ট। Yes, ma'am. 41 47 61 41 47 61 41 47 61 অ্যাবসেন্ট, সবাই অ্যাবসেন্ট। শাকিল শাকলাইন ম্যাম 16 প্রেজেন্ট। শাকিল শাকলাইন তোমরা প্রেজেন্ট আছো? নাই। শাকিল শাকলাইন নাই। জান্নাতুল মামা 26 জান্নাতুল মামা। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ মামা, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? গত ক্লাসে কি পড়িয়েছিলাম? নিউপ্লাসিয়া টপিকের উপর। নিউপ্লাসিয়া টপিকে কি পড়িয়েছিলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ মামা। মামা জি ম্যাম। বলো, গত ক্লাসে কি পড়িয়েছিলাম? মনে নাই? নিউপ্লাসিয়াতে কি কি পড়িয়েছিলাম? তুমি নিউপ্লাসিয়ার অবজেক্টিভ কি পেয়েছো? অবজেক্টিভ। হ্যালো 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 হ্যাঁ, জয়নুল ইসলাম তুমি বলো। জয়নুল বলো। 39 গত ক্লাসে কি পড়িয়েছিলাম? নিউপ্লাসিয়ার অবজেক্টিভ গুলো তোমার জানা আছে কিনা? কি কি পড়তে হবে সেই জিনিসগুলো জানা আছে কিনা? হ্যাঁ, কথা বলো। নিউপ্লাসিয়াতে কি কি পড়তে হবে? অবজেক্টিভ গুলো বলো। নাই, কথা আর নাই। আদিল 25 আদিল হুসাইন প্রেজেন্ট আছো? আদিল হুসাইন, উম্মে সানজিদা, সাইফুর রহমান মামুন তো অ্যাবসেন্ট। উম্মে সানজিদা অ্যাবসেন্ট। ম্যাম প্রেজেন্ট ম্যাম। হুম, প্রেজেন্ট ম্যাম। শাকিল অ্যাবসেন্ট, শাকলাইন অ্যাবসেন্ট। পাইলাম শুধু মামা প্রেজেন্ট আর হচ্ছে জাইনুল ইসলাম। আদিল অ্যাবসেন্ট। সানজিদা 16 অ্যাবসেন্ট। 9 প্রেজেন্ট। কে? সানজিদা প্রেজেন্ট। জি ম্যাম। সানজিদা প্রেজেন্ট। আর তোমার আগেরটা ছিল কত? 13। হ্যাঁ 14 এখন। হ্যাঁ সানজিদা বলো, কি পড়িয়েছিলাম বলো। গত ক্লাসের আমি নিউপ্লাসিয়া চ্যাপ্টারে কি কি পড়িয়েছিলাম, বা নিউপ্লাসিয়াতে কি কি পড়তে হবে, অবজেক্টিভ গুলো কি কি? কয়েকটা অবজেক্টিভ বলো নিউপ্লাসিয়াতে ম্যাম কি পড়তে হবে সে তার মধ্যে বলো। ম্যাম নিউপ্লাসিয়ার ডেফিনিশন পড়াইছিলাম। হ্যাঁ, এটা আরেকটু ভলিউম বাড়াও। জি ম্যাম। ম্যাম নিউপ্লাসিয়ার ডেফিনিশনটা পড়াইছিলাম। বলো বলো। হ্যাঁ, নিউপ্লাসিয়াতে কি পড়িয়েছিলাম? আমি শুনতে পারিনি। হ্যাঁ বলো।
ম্যাম ডেফিনিশন পড়াইছিলেন। ডেফিনেশন পড়িয়েছি, তারপর জি ম্যাম। ম্যাম ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন পড়িয়েছি, তারপর ক্লাসিফিকেশন কি কি পড়িয়েছি বলো, ক্লাসিফিকেশন কিরকম বলো, কোন ক্লাসিফিকেশন পড়িয়েছি? ওরে আল্লাহ, কথা না বললে কেমনে হবে? রোল 30 থেকে রোল 30, 31, 32, 34 কে প্রেজেন্ট আছো? 30, 31, 32, 34 রেগুলার ব্যাচের। Yes, ma'am. 30 থেকে 34, 36 Ma'am, roll 32 আমি। হ্যাঁ, roll 31 present. রোল 31, 30 অ্যাবসেন্ট, 32 present, ma'am. 31 প্রেজেন্ট, 32 প্রেজেন্ট, 31 Ma'am, 36 present. Ma'am, 36. 30 প্রেজেন্ট, 30 প্রেজেন্ট, 30, 31, 32 দেখি 30 বলো। গত ক্লাসে কি কি পড়িয়েছি? জি ম্যাম। হ্যাঁ, কি কি পড়িয়েছি? শামিমা বতুল, ম্যাম হ্যাঁ বলো, গত ক্লাসে কি কি পড়িয়েছি? কোন টপিক পড়িয়েছি আমি? 32 বলো। মাইশা ইবনাথ, মাইশা। ম্যাম কাল গত লাস্ট ক্লাসে হচ্ছে ফার্স্ট নিউপ্লাসিয়া টপিকটা পড়াইছেন। ম্যাম নিউপ্লাসিয়ার মধ্যে ম্যাম হ্যালো, শোনা যাচ্ছে না? ম্যাম লাস্ট ক্লাসে ম্যাম আপনি নিউপ্লাসিয়া টপিকটা পড়াইছেন। লাস্ট ক্লাসে নিউপ্লাসিয়া টপিকটা পড়াইছেন, ওখানের মধ্যে টপিকের কি কি পড়িয়েছি? ম্যাম ডিফাইন নিউপ্লাসিয়া এন্ড নিউপ্লাজম, দেন ক্লাসিফাই, তার মধ্যে হচ্ছে ম্যাম বিনাইন এন্ড ক্লাসিফাইটা কিভাবে করেছি বলো, ক্লাসিফাইটা কি কিভাবে বলেছি? ম্যাম ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাঁ, ম্যাম বলতেছে ম্যাম অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু বিহেভিয়ার হচ্ছে ম্যাম বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট। অ্যাকর্ডিং টু বিহেভিয়ারের উপর একভাবে ক্লাসিফিকেশন করা যায়, এছাড়া ম্যাম আরেকটা হচ্ছে কি ম্যাম অ্যাকর্ডিং টু দ্য প্যারেনকাইমাল সেল, সরি অ্যাকর্ডিং টু দ্য অরিজিন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? বুঝি না। হ্যাঁ, মোটামুটি এখন স্টার্ট করতেছি আর কি। জি জি, হুম হুম, সুযোগ আছে। কালেকশন হলে আবার কালেকশন ফি দিতে হবে, আবার তখন সেই ক্ষেত্রে এগুলো নার্সরা করলে এটা ঠিক মতো আসে না, কারণ ওরা তো এর ফাইন্ডিংসটা ঠিক মতো জানে না, ওদেরকে তো আমি এমবিবিএস পড়াইতে পারবো না, ওদের একুরেট আসে না। হ্যাঁ হয় বিভিন্ন জায়গায় করে, কিন্তু আমরা তো রিপোর্টগুলো করি, দেখি যে আসে না। এবং ইভেন আমার এপিকেও এই ঘটনা আছে যে ওরা আমি স্টার্ট করার পর এখন ওরা আবার কেউ কেউ যেহেতু কালেকশন ফি একটা রাখছে, সেজন্য তারা করতে ইন্টারেস্টেড হয়ে করছে, কিন্তু আসে না। তো আমি যখন বলি যে এটা হয় না, এটা হয়েছে, তখন দেখা যায় আর আমাকে স্ট্রাইক পর্যন্ত দেয় না, অন্যদিকে পাঠিয়ে দেয়। ওইরকম হয়ে যায় আর কি, মানে কোয়ালিটিটা থাকে না। এটা উচিত হচ্ছে ডাক্তারদের, হয়তো না হয় গাইনোকোলজিস্ট করবে, না হলে আমরা যারা রিপোর্টিং করবো ইয়েটা বাড়বে আর কি। আমরা তো 3.5 করে মনে হয় এখন নিচ্ছি, আমাকে মনে হয় 3.5 করে দেওয়া হচ্ছে। 700 কত, তো তাহলে সেই ক্ষেত্রে 1000 কত হবে, 1000 এর বেশি হয়ে যাবে। এমনি তো 800-900 করা যায়। 800, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালেকশন, হ্যাঁ চার্জ দিতে হবে। এমনিতে আমরা তো কালেকশন সহ তো 400-500 এরকম তো নেই আমরা, এমনি কালেকশন সহ আমি এপিকে আমাকে আমাদের রিপোর্টিং দিয়ে 500, কালেকশনের জন্য দিয়ে 300, 800 করে আমাদেরকে দেয়। ওরা তো মনে হয় 1500 বা 1300 টাইপের রাখে, ওরা আরো বেশি না।
এটা তো আমার তো কোনোটাই কিছু ঠিক হয় নাই, আলটিমেটলি তো কিছুই ঠিক হয় নাই। স্যারে আসলে কি বলতে চান, আমি একটা বলবো, স্যার আবার আরেক রকম করে বলবে। ইয়ে, এখন আসলে তো এরকম হলে তো আমাকে মানে মিনিমাম 150 দেওয়া উচিত, 3.5 আর 150 500, হ্যাঁ সেটা রিপোর্টিং ইয়ে সহ, সেটা সহ এটা 500, ওখানে তো আরো ইয়ে নিচ্ছি। এখন স্যারেরা আসলে কি বলতে চান, আমি তো আসলে যেমন গত মাসেও আমি রিপোর্টটা ইয়েটা কি করব, বিলটা তো গত আগস্ট হয়ে গেছে। হুম, সেটাই, ওই একসাথে বসলে তাহলে তখন প্রত্যেকটা জিনিসের যদি ওইরকম হয়, তাহলে আমাকে যে 500 দিলে তাহলে ল্যাব আসলে কতটুকু পাচ্ছে সেটাও আগে দেখতে হবে, খরচটাও দেখতে হবে, সব মিলাই এই কথা বলে একটা দাঁড় করাইতে হবে আর কি। 450 500 এরকম লাগবে টোটাল। আমরা ক্লাসিফিকেশন করেছি, Yes, ma'am. তাই তো? ক্লাসিফিকেশনটা মরফোলজির উপর নির্ভর করে, অ্যাকর্ডিং টু সেল অফ অরিজিনের উপর নির্ভর করে, সেটাও কিন্তু পড়েছি। Yes, ma'am. ওটা পড়ছি। মাইশা, Yes, ma'am. ওটা পড়ছি। আয়শা। According to the ma'am origin 3 types. ওটা পড়ছি। হ্যাঁ According to the origin ma'am 3 types. ওটা পড়ছি। বুঝি না। According to the origin ma'am 3 types. ওটা পড়ছি। হ্যাঁ 3 টাইপস সেটাও পড়েছি, তাই না? অ্যাকর্ডিং টু অরিজিনের উপর সেটাও আমরা পড়েছি। তারপর আমরা বিনাইন এবং মেলিগন্যান্টের পার্থক্য সম্ভবত বলেছি কিছু। Yes, ma'am. বিনাইন টিউমার এবং মেলিগন্যান্ট টিউমার কিভাবে পার্থক্য করব, এই যে আমরা বিহেভিয়ারের উপর বিনাইন এবং মেলিগন্যান্ট বলছি। তোমাদের কারো যদি পড়া ক্লিয়ার না হয় তাহলে সবাই স্ক্রিন আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করবা, আমি কিন্তু পড়া ধরবো। হ্যালো Yes, ma'am. জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। আছে রোল 2 3 4 5 যে কোনো একজন অন হয়ে কথা বলো। 2 3 4 5 দাও তাড়াতাড়ি Ma'am, roll 2 present. রোল 2 প্রেজেন্ট। Ji ma'am, roll 2 present. Ma'am, roll 4 4 5 কে রোল 3 4 5 তাড়াতাড়ি 4 Ma'am, roll 5 present. 3 absent 4 উপস্থিত 5 Present, ma'am. ওই 5 কি দেখতে পাচ্ছি না, 5 ভিডিও ইয়ে করছো। রোল 5, রোল 5 তুমি বলো, রোল 5 বলো যে আমরা বিনাইন এবং মেলিগন্যান্টকে কিভাবে ক্লাসিফাই ডিফারেনশিয়েট করব, বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমার কি কিভাবে ডিফারেনশিয়েট করব। আমরা যে বলছি অন দ্য অ্যাকর্ডিং টু বিহেভিয়ার উপর নির্ভর করে বিনাইন এবং মেলিগন্যান্টকে আমরা কিভাবে ডিফারেনশিয়েট করব। Ma'am, ম্যালিগন্যান্ট টিউমারে হচ্ছে যে ইনভেশন হচ্ছে প্রেজেন্ট থাকে, তারপর বিনাইন টিউমারে হচ্ছে ইনভেশন অ্যাবসেন্ট থাকে। এরপর তারপরে আরেকটা প্রথমে সেলগুলা ডিফারেনশিয়েটেড সেল নাকি অ্যানাপ্লাস্টিক সেল, মানে লস অফ ডিফারেনশিয়েশন সেরকম একটা ব্যাপার আছে না। প্রথম নাম্বার 1 হচ্ছে ডিফারেনশিয়েশন, যেমন বিনাইন টিউমারের সেলগুলো হচ্ছে ওয়েল ডিফারেনশিয়েটেড, আর পোরলি ডিফারেনশিয়েটেড হচ্ছে ম্যালিগন্যান্ট। পোরলি ডিফারেনশিয়েটেড আর যে একদম অথবা আনডিফারেনশিয়েটেড হতে পারে। আর যদি লস অফ ডিফারেনশিয়েশন হয় তখন তাকে বলা হয় অ্যানাপ্লাসিয়া, সেই টার্মিনোলজিটার নাম হচ্ছে অ্যানাপ্লাসিয়া। এরপরে আমরা আরেকটা ক্রাইটেরিয়া বলেছিলাম রেট অফ গ্রোথ, মেলিগন্যান্ট টিউমারগুলো র্যাপিডলি
গ্রো করে, আর বিনাইন টিউমার হচ্ছে স্লোলি গ্রো করে। এছাড়া আরেকটা ক্রাইটেরিয়া তুমি যেটা বলা ইনভেশন, আর একটা হচ্ছে আরেকটা বললাম মেটাস্টেসিস। ইনভেশন এবং মেটাস্টেসিস। ইনভেশন মানে কি বুঝি? হোয়াট ইজ ইনভেশন? হোয়াট ইজ ইনভেশন? এই যে ইনভেশন ক্যারেক্টারটা বললা, সেই ইনভেশন জিনিসটা কি? আশেপাশের ক্যারেক্টার গুলোকে ডিস্ট্রয় করার যে আমার বলো আবার। ম্যাম আশেপাশে যে স্ট্রাকচার গুলো আছে ওগুলোকে ডিস্ট্রয় করার যে কি কে ডিস্ট্রয় করে? মানে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারকে ডিস্ট্রয় করার জন্য। অ্যানাটমিক স্ট্রাকচার মানে কি বোঝাতে চাচ্ছ? যে কোনো একটা টিউমারের বেসিক কম্পোনেন্ট কি থাকে? প্যারেনকাইমা, স্ট্রোমা। প্যারেনকাইমা এবং স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে নিউপ্লাস্টিক সেল। এই যে আমি অ্যানাপ্লাসিয়া টার্মিনোলজিটা বললাম, যে সেলটা ডিফারেন্সিয়েটেড, অর্থ হচ্ছে এটা দেখতে কার মতো? সিমস টু বি নরমাল, দেখতে নরমালের মতো, সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল। আর যেটা অ্যানাপ্লাস্টিক সেল, সে হচ্ছে লস অফ ডিফারেন্সিয়েশন, তার সে কিন্তু আর নর্মাল সেলের মতো তার ক্যারেক্টার নাই, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো লস হয়ে গেছে। তাহলে সেটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেল। তাহলে এই যে নিউপ্লাস্টিক সেল, তাদেরকে বলা হয় হচ্ছে প্যারেনকাইমা। এই নিউপ্লাস্টিক সেলগুলো আমরা জানি, বেসিক হিস্টোলজি যদি আমরা একটা টিস্যুর চিন্তা করি, তাহলে একটা টিস্যুতে কিন্তু স্ট্রোমা থাকে, এবং এই যে নিউপ্লাস্টিক সেলগুলো কিন্তু কোথায় থাকে? লাইনিং এপিথেলিয়ামে থাকে, মিউকোজাতে। মিউকোজা, তাহলে মিউকোজা, এরপর হচ্ছে সাপোর্টিং সাবমিউকোজা, এরকম পড়েছো গাট গুলাতে, যে যারা স্টোমাকে আছে, তারপরে প্রতিটা ইয়েতেই, প্রতিটা টিস্যুতেই কিন্তু এরকম মিউকোজা বা সাবমিউকোজা, মাস্কুলারিস মিউকোজা, সেরোসা, এরকম আমরা পড়েছি কোন ওয়ালে? এটা হচ্ছে জিআইটির ওয়ালগুলোতে এরকম থাকে। এছাড়া বেসিক টিস্যুতেই কিন্তু এরকম কিছু এপিথেলিয়াল সেল থাকবে, তার নিচে সেই এপিথেলিয়াল সেলগুলো যেখানে রেস্ট থাকে, সেই জায়গাটার নাম কি? এপিথেলিয়াল সেলগুলো যেখানে বসানো থাকে, বেসমেন্ট মেমব্রেন, তাই না? তাহলে এই যে বেসমেন্ট মেমব্রেনের উপর এপিথেলিয়াল সেলগুলো থাকে, তোমরা একটু হিস্টোলজিটা চিন্তা করে দেখো, কলামনার সেল, স্কোয়ামাস সেল, ট্রানজিশনাল সেল, কিউবয়েডাল সেল, আমরা যে বলি বেসিক্যালি হচ্ছে কলামনার সেল, স্কোয়ামাস সেল, তারা কিন্তু একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, তার উপরে লাইনিং এপিথেলিয়ামগুলো থাকে। লাইনিং এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, মাস্কুলারিস মিউকোজা, পুরাটাকে বলা হয় হচ্ছে মিউকোজা, এরপরে হচ্ছে সাবমিউকোজা। তাহলে এই যে নিউপ্লাস্টিক সেলগুলা, প্যারেনকাইমাল সেলগুলা বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকছে, যখন সেই বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করে স্ট্রোমার মধ্যে ঢুকবে, মেসেনকাইমাল যে অংশ সেইখানে ঢুকবে, স্ট্রোমাতে ঢুকবে, তখন তাকে বলা হয় হচ্ছে ইনভেশন। তাহলে বেসমেন্ট মেমব্রেন, ল্যান্ডমার্ক হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনটাকে ক্রস করে নিউপ্লাস্টিক সেলগুলো যখন স্ট্রোমার মধ্যে আসবে, তখন সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় ইনভেশন। তাহলে এটা হচ্ছে ইনভেশন। ইনভেশন মানে when parenchyma neoplastic cell, মানে প্যারেনকাইমাল সেল ক্রসেস দ্য বেসমেন্ট মেমব্রেন, ইনভেড করে কোথায়? উইদিন দ্য স্ট্রোমা, তখন তাকে বলা হচ্ছে ইনভেশন। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে আমরা কিছু টার্মিনোলজি পড়ব আজকে। সেই টার্মিনোলজিগুলো কি? আমরা প্রথমে একটু আমি আবার পেছনে যাই, বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমারকে আমরা প্রথমে বিনাইন এবং মেলিগন্যান্ট কেন বলছি? আমরা বললাম চারটা ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে। একটা বলছি ডিফারেন্সিয়েশন ক্যারেক্টারিস্টিক। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে টু দ্য এক্সটেন্ট টু হুইচ ওয়ান সেল রিজেম্বল টু দ্য নর্মাল সেল, নর্মাল সেলের মতো রিজেম্বল, সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে তার ডিফারেন্সিয়েশন। আর যদি সাদৃশ্যপূর্ণতা চলে যায়, লস হয়ে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে অ্যানাপ্লাসিয়া। তাহলে মেলিগন্যান্ট টিউমারগুলোর মধ্যে সামহট অ্যানাপ্লাসিয়া থাকবেই। তো তারপরও আমি কিন্তু একটা টার্মিনোলজি ইউজ করেছি ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে, ওয়েল ডিফারেন্সিয়েটেড টু পোরলি ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড। তাহলে ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে তারা, পোরলি ডিফারেন্সিয়েটেড হতে পারে, আনডিফারেন্সিয়েটেডও হতে পারে। তাহলে কেন এই তিনটা কথা বললাম, কেন একটা কথায় তাকে আনসার করি নাই? তাহলে এই ডিফারেন্সিয়েশন ক্যারেক্টারিস্টিক্সের উপর নির্ভর করে টিউমারকে কিন্তু আবার অনেকভাবে আমরা গ্রেডিং বলা হয়, গ্রেড করতে পারি। আমরা যেমন খারাপ জনকে আমরা যদি বলি যে ভালো আর খারাপ,
তাহলে আমরা যদি খারাপকে যদি আমরা আবার খারাপের মধ্যে কিন্তু গ্রেডিং করা যায়, যায় না? যে কেউ অল্প খারাপ, কেউ আরো বেশি খারাপ। ধরো আমরা ধরলাম যে কোনো টার্মিনোলজি আমরা যে চোর চোর বললাম, তারপরে বললাম ডাকাত, ধরো আরো হাইলি টেরোরিস্ট, সন্ত্রাসী যারা, তাহলে আমরা এভাবে যাবে ক্লারিফাই করতে পারি। একইভাবে মেলিগনেন্ট টিউমার গুলোকেও কিন্তু আমরা কি বলতে পারি, সে ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে, মডারেটলি ডিফারেন্সিয়েটেড হতে পারে, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড হতে পারে, একদম আনডিফারেন্সিয়েটেড হতে পারে। তাহলে তার এই যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় গ্রেডিং, গ্রেডিং করা। তাহলে গ্রেডিং করি আমি কিভাবে, ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়াটা দিই। কোনো একটা টিউমারকে গ্রেডিং করা হবে তাকে ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়াটা দিই। তাহলে এটা কিরকম আবার, যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড। হ্যালো, কথা শোনা যাচ্ছে? Yes, ma'am, শোনা যাচ্ছে। ম্যাম কোনোখানে যদি কেউ বুঝতে অসুবিধা হয়, যে কোনো কেউ ভিডিও অন করে আমার সাথে কথা বলবা যে আমি এই জায়গাটা বুঝছি না। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই বেসিক্যালি পরীক্ষার জন্য লাগবে, পরবর্তীতে তোমাদের পেশেন্ট ডিল করতে কিন্তু এই সম্পর্কে ভালো ধারণা তোমাদের থাকতে হবে। কি বলছিলাম, ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়াটার উপর নির্ভর করে। তাহলে টিউমারকে আমরা প্রথমে তো বিনাইন হচ্ছে যে যার সবগুলা সেলই ডিফারেন্সিয়েটেড, 100% সেল ডিফারেন্সিয়েটেড। কিন্তু যখনই আমি মেলিগন্যান্ট বলছি তাহলে এখানে কিন্তু তার কিছু কিছু এমন হতে পারে, কোনো টিউমার যার 95% সেল ডিফারেন্সিয়েটেড, শুধুমাত্র 5% সেল অ্যানাপ্লাস্টিক। টার্মিনোলজিটা বলছি কিন্তু অ্যানাপ্লাস্টিক, তার মানে নিউপ্লাস, তার বৈশিষ্ট্যটা আর কার মতো নাই, নর্মাল সেলের মতো নাই। তাহলে 5% সেল, তাহলে খারাপের মধ্যে সে কিন্তু একটু ভালো, তাহলে তাকে বলা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড। মডারেটলি ডিফারেন্সিয়েটেড যদি 50% সেল কি হয়, ধরলাম যে 50% সেল তার খারাপ, 50% সেল ভালো, তখন তাকে বলা হয় মডারেটলি ডিফারেন্সিয়েটেড। আবার 25 থেকে 50% পোরলি ডিফারেন্সিয়েটেড, একদমই বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। তাহলে এইভাবে গ্রেডিং করি আমরা একটা খারাপ টিউমারকেও আবার গ্রেডিং করে নিই। কেন প্রয়োজন হয় এটা আবার কেন দরকার জানা, এটা জানা দরকার হচ্ছে আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং রোগীর ট্রিটমেন্টের প্রগনোসিসটা দেখার জন্য। ট্রিটমেন্ট দিলাম আগের চেয়ে ভালো হলো কিনা, অথবা রোগীটা কতদিন সারভাইভ করবে, সেইগুলা দেখার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনটা প্রয়োজন। সবাই বুঝে আসছে? তাহলে ট্রিটমেন্ট প্ল্যান, যে ও ট্রিটমেন্ট প্ল্যান আমরা কিন্তু আগে একটু দেখিয়েছিলাম। দেখো একটা এই যে যেমন মেলিগন্যান্ট টিউমারগুলোর আমরা ট্রিটমেন্ট প্ল্যান আছে কিন্তু এক্সাইজ মানে এক্সিশন করে ফেলা, কেটে ফেলা, সার্জিক্যালি এক্সাইজ করতে পারি, অথবা ট্রিটেড উইথ কেমোথেরাপি দিতে পারি। কেমোথেরাপি মানে কতগুলো মেডিসিন দেওয়া, অথবা কি দিতে পারি, রেডিওথেরাপি, রেডিয়েশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা লাগে। আবার কারো কারো দেখা যাবে তিনোটা ট্রিটমেন্ট একসাথে দেওয়া হয়, কারো কারো শুধুমাত্র সার্জিক্যালি রিমুভ করে দেওয়া হয়। তাহলে এই যে অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ফিট করতে পারি, যে ট্রিটমেন্ট প্ল্যানটা আমি ফিট করব হচ্ছে গ্রেডিং দেখে, গ্রেডিং। এবং আরেকটা টার্মিনোলজি হচ্ছে স্টেজিং। স্টেজিং হচ্ছে স্প্রেড অফ টিউমার, একটা টিউমার কোথায় স্প্রেড হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, তার সাইজ কিরকম, সে স্প্রেড কিরকম হচ্ছে, সেগুলো দেখলে আমরা তাকে বলা হয় স্টেজিং। তাহলে আমরা কি করি, টিউমারকে গ্রেডিংও করি, স্টেজিং করি। গ্রেডিং করি ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়াটার উপর দেখে দেখে, যে কত পার্সেন্ট সেল ডিফারেন্সিয়েটেড, কত পার্সেন্ট সেল আনডিফারেন্সিয়েটেড। যত বেশি সেল আনডিফারেন্সিয়েটেড বা অ্যানাপ্লাস্টিক হবে তার গ্রেড খারাপ হতে থাকবে, আর বেশি থাকলে সে তার গ্রেডটা ভালো। এক একটা টিউমারের ক্ষেত্রে এক এক রকম। তারপরও বেসিক্যালি বলা হয় হচ্ছে মোর দেন 90% সেল যদি ডিফারেন্সিয়েটেড হয় তখন তাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। আমরা এটা আবার পরবর্তীতে আবার পড়বো। আমি শুধু ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়াটা বললাম। এরপরে 2 নম্বর ক্রাইটেরিয়া রেট অফ গ্রোথ, এটা সবাই ভালোই বুঝো। 3 নম্বর ক্রাইটেরিয়া ইনভেশন। ইনভেশনে তাহলে আমি বললাম যে একটা ল্যান্ডমার্ক আছে, সেই ল্যান্ডমার্কটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। নিউপ্লাস্টিক সেলগুলো যদি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে স্ট্রোমাতে ঢুকে তখনই আমরা তাকে মেলিগন্যান্ট টিউমার বলছি, তার আগে কিন্তু আমরা তাকে মেলিগন্যান্ট টিউমার বলছি না। তাহলে সে কি বিনাইন টিউমার? সে কিন্তু বিনাইনও না। কেন বিনাইন না? কারণ তার তো সেলের মধ্যে যে যে পরিবর্তন, সে পরিবর্তনগুলো অলরেডি হয়ে গেছে। তাহলে আমাকে তার আগে জানতে হচ্ছে
এই যে সেলের যে এদেরকে বলছি, আমাদের তো 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ। আমরা যে সেলের মধ্যে তাহলে পরিবর্তন আমাকে জানতে হবে যে what are the characteristics of a malignant cell, what are the characteristics of a anaplastic cell। malignant cell কে আমরা এখানে anaplastic cell নামে ডাকছি। অ্যানাপ্লাসিয়া মানে হচ্ছে বললাম লস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে malignant cell এর কি কি ক্যারেক্টার থাকবে? malignant cell characteristics এর নাম্বার 1 characteristics হচ্ছে প্লিওমরফিজম। হোয়াট ইজ প্লিওমরফিজম? দেখো ডিফারেন্সিয়েশন কাকে বলে? ডিফারেন্সিয়েশন আমরা বললাম যে নরমাল প্যারেনকাইমাল সেলের সাথে কতটুকু রিজেম্বল করে, রিজেম্বল দ্য করেসপন্ডিং নরমাল সেল বোথ মরফোলজিক এন্ড ফাংশনালি। আর অ্যানাপ্লাসিয়া মানে হচ্ছে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। ওয়েল ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড। ওয়েল ডিফারেন্সিয়েটেড, স্লো গ্রোয়িং। দেখো ডিফারেন্সিয়েশন এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে বিনাইনের ডিফারেন্সিয়েশন, রেট অফ গ্রোথ, লোকাল ইনভেশন, মেটাসিস, এগুলো বিনাইন টিউমারের বৈশিষ্ট্য। আমি একটু যাই। আপনি স্ক্রিনটা ছোট করে দেন। স্ক্রিন বড় করব? স্ক্রিন বড় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম। characteristics of a malignant cell। এই ছবিটা দিয়ে পরে বোঝাবো, এর আগে আমি একটু আগে টার্মিনোলজিগুলো বলে আসছি। প্লিওমরফিজম নাম্বার 1 ক্যারেক্টার হচ্ছে প্লিওমরফিজম। প্লিওমরফিজম মানে হচ্ছে অ্যাবনর্মাল সাইজ এন্ড শেপস, সাইজ এন্ড শেপে অ্যাবনর্মালিটি। এটা সেলের মধ্যেও হবে, নিউক্লিয়াসের মধ্যে হবে। তাহলে নিউক্লিয়ার এবং সেলুলার প্লিওমরফিজম কিরকম? ধরো তোমরা বিডিএস স্টুডেন্ট, 15 বিডিএস তোমরা চিহ্নিত, তাই তো? 15 বিডিএস এর যদি আমি প্রত্যেকটি স্টুডেন্টকে দেখি তাহলে কিন্তু তাদের সাইজ শেপ কিন্তু এক একজনের এক এক রকম। কিন্তু 15 বিডিএস বলে আমরা একটা নর্মাল টার্মিনোলজি, কিন্তু তার মধ্যে যদি আমি আবার সবাইকে দেখতে চাই তাহলে সাইজ শেপ অন্যরকম। তার মানে তারা প্লিওমরফিক। প্লিওমরফিক মানে প্লিওমরফিজম মানে হচ্ছে ভেরিয়েশন ইন সাইজ এন্ড শেপ। সাইজ এন্ড শেপের মধ্যে যদি ভেরিয়েশন হয় টিউমার সেলগুলাতে, সেলের মধ্যে হবে, সেলের সাইজ, একটা সেলের সাইজ হবে বড়, আর একটা ছোট, একটা মাঝারি, এই টাইপের। আবার নিউক্লিয়াস গুলো যদি আমি দেখি সেখানেও আমি কি পাবো? ভেরিয়েশন পাবো। তখন তাকে বলা হবে প্লিওমরফিজম, এক নাম্বার। নাম্বার 2 অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি। নিউক্লিয়াসটাকে যদি দেখি তার মরফোলজিটা নর্মাল সেলে যেরকম, নর্মাল সেলের নিউক্লিয়াসে যেরকম থাকে সেখান থেকে অ্যাবনর্মাল। কিরকম অ্যাবনর্মাল? বলছে যে এটা দেখতে হাইপারক্রোমাটিক হবে, বড় হবে, লার্জ হাইপারক্রোমাটিক, প্রমিনেন্ট নিউক্লিউলাই, এবং নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও এনসি রেশিও হাই হবে। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়ার মরফোলজির বৈশিষ্ট্য। এটা হচ্ছে অ্যাবনর্মাল সেলের। তাহলে আমরা জানি নর্মাল একটা সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিও হয় 1:4 অথবা 1:6, 1:4 অথবা 1:6। 1:4 অর্থ কি? যে সেল যদি 1 হয় তাহলে সেলের নিউক্লিয়াস যদি 1 গুণ হয়, সাইটোপ্লাজম থাকতে হবে 4 গুণ। সেলের নিউক্লিয়াস যদি 1 হয়, সাইটোপ্লাজম থাকতে হবে 4 গুণ অথবা 6 গুণ। তাহলে যখন একটা নিউক্লিয়াস বড় হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম তাহলে অলরেডি কমে যাচ্ছে, তখন ইউজুয়ালি বলা হয় নিউপ্লাস্টিক সেলগুলার, মেলিগন্যান্ট সেলগুলার 1:1 নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও হয়, 1:1। তাহলে অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয় হবে, প্রমিনেন্ট নিউক্লিউলাইটা প্রমিনেন্ট হবে, এবং এনসি রেশিওটা বেড়ে যাবে, কারণ নিউক্লিয়ার যখন বড় হয়ে যাবে নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিওটাও বেশি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম প্লিওমরফিজম, নিউক্লিয়ার মরফোলজির অ্যাবনর্মালিটি। এরপরে হচ্ছে মাইটোটিক ফিগার। মাইটোসিস
প্রত্যেক সেলেই হচ্ছে, কিন্তু এখানের মাইটোসিসটা হচ্ছে অ্যাবনর্মাল মাইটোসিস। কিরকম অ্যাবনর্মাল মাইটোসিস? আমরা জানি একটা সেল ভেঙে দুইটা হয়, বাইপোলার হয়, দুইটা পুরের দিকে চলে যায়, কিন্তু এখানে দেখা যাবে ট্রাইপোলার, কোয়াড্রিপোলার, মাল্টিপোলার, এরকম মাইটোসিস পাওয়া যাবে। এছাড়া লস অফ সেলুলার পোলারিটি অ্যান্ড আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন, এই কথার অর্থ কি? সেলুলার পোলারিটি লস হবে এবং আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন হবে। আমরা যদি একটা তোমাদের যদি বসতে বলি, ধরো তোমরা একটা সুন্দর করে চেয়ারে সেজে একটা লাইন মেনটেন করে, রো মেনটেন করে, কলাম মেনটেন করে বসো, তাই না? ঠিক সেলও কিন্তু এরকম একটা বেসমেন্ট মেমব্রেনে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে থাকে। সেই অ্যারেঞ্জমেন্টটা যদি, সে আর্কিটেকচারাল যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা যদি লস হয়ে যায়, তখন তাকে বলা হয় লস অফ পোলারিটি অথবা লস অফ আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন। আর এছাড়া আমরা টিউমার জায়েন্ট সেলও পেতে পারি, প্রেজেন্স অফ নেক্রোসিসও পেতে পারি কোনো ম্যালিগন্যান্ট সেলের মধ্যে। তাহলে একটা ম্যালিগন্যান্ট সেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এগুলো। আর আমরা কিন্তু ম্যালিগন্যান্ট নিউপ্লাজমের ক্যারেক্টারিস্টিক্স কি? নিউপ্লাজমের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড টু পোরলি ডিফারেন্সিয়েটেড অর আনডিফারেন্সিয়েটেড, রেট অফ গ্রোথ হাই, তারপরে হচ্ছে ইনভেশন প্রেজেন্ট, মেটাস্টেসিস প্রেজেন্ট। এগুলো হচ্ছে টিউমারের বৈশিষ্ট্য, ম্যালিগন্যান্ট টিউমারের। আর এই হচ্ছে ম্যালিগন্যান্ট সেলটার ওই 1 নাম্বার যে ডিফারেন্সিয়েশন ছিল, সেখানের যে আমি ক্যাটাগরাইজ করেছিলাম ওয়েল ডিফারেন্সিয়েটেড অথবা পোরলি ডিফারেন্সিয়েটেড অথবা আনডিফারেন্সিয়েটেড, এই যে ডিফারেন্সিয়েশনে একটু হেরফের হলো, সেই যে সামহাট যে নর্মালের চেয়ে তার পরিবর্তন হলো, সেইটাই হচ্ছে অ্যানাপ্লাসিয়া। এখন এখানে আমি এই অ্যানাপ্লাসিয়ার বৈশিষ্ট্যগুলো বলছি, যে ওই সেলগুলোকে যদি আমি দেখি, এই কয়েকটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, তাহলে একে আমরা ম্যালিগন্যান্ট সেল বলবো। তাহলে যখন ওয়েল ডিফারেন্সিয়েটেড একটা টিউমার, সেইখানের 5% সেল এরকম, 5% সেলের এই বৈশিষ্ট্য আছে, 95% সেলের কিন্তু নর্মাল সেলের মতো বৈশিষ্ট্য। দেখো এখানে, এই যে দেখো, এটা একটা নর্মাল সেল, এখানে ডিভাইডেশন অনেক বেশি বেড়ে গেল, এবং এই সেলের দেখো এই যে নিউক্লিয়াস বড় হয়ে গেছে, সেলও কিন্তু সাইজে বড় হলো, সেলের মধ্যে আবার অ্যাবনর্মাল শেপটা কিন্তু অ্যাবনর্মাল, এবং এখানে দেখো লার্জ নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও বাড়লো, ভেরিয়েশন ইন সাইজ এন্ড শেপটা দেখানো হচ্ছে, এটাই হচ্ছে ভেরিয়েশন ইন সাইজ এন্ড শেপ, যাকে বলা হবে প্লিউমরফিজম। তারপরে হচ্ছে এই যে ডিসঅর্গানাইজ অ্যারেঞ্জমেন্ট, যে লস অফ পোলারিটি যেটা আমি বলছিলাম, এই যে দেখো এখানে কি সুন্দর করে বসে আছে তারা, পোলারিটি মেনটেন করে, কিন্তু এখানে এরা কি ডিসঅর্গানাইজড, সেটা হচ্ছে লস অফ পোলারিটি। তারপরে লস অফ পোলারিটি, তাহলে এগুলো হচ্ছে একটা ম্যালিগন্যান্ট সেলের বৈশিষ্ট্য। কোশ্চেন আসে ম্যালিগন্যান্ট টিউমারের বৈশিষ্ট্য এবং ম্যালিগন্যান্ট সেলের বৈশিষ্ট্য। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে টিউমারের বৈশিষ্ট্য একরকম, ম্যালিগন্যান্ট সেলের বৈশিষ্ট্য একরকম। এখন এবং বিনাইন এবং ম্যালিগন্যান্টটা যদি আমি ক্লিনিক্যালি দেখতে চাই, তাহলেও কিন্তু কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো ম্যালিগন্যান্ট এবং বিনাইনের ক্যারেক্টার। যেমন বিনাইন টিউমার ইউজুয়ালি ফার্ম হয়, আর ম্যালিগন্যান্ট টিউমারটা হার্ড হয়। বিনাইন ইউজুয়ালি পেইনফুল থাকে, এরা পেইনলেস থাকে, বর্ডারটা রেগুলার হয় বিনাইনের, এদের বর্ডারটা ইরেগুলার থাকে, এরা সলিড সিস্টিক কনসিস্টেন্সি হয়, কিন্তু এরা থাকে হার্ড ইন কনসিস্টেন্সি এবং ফিক্স টু দ্য আন্ডারলাইন স্কিন অ্যান্ড সফট টিস্যু। ফিক্স টু দ্য স্কিন মানে উপরের দিকে স্কিনের সাথে ফিক্স থাকে, আবার নিচে আন্ডারলাইং সফট টিস্যুর সাথে ফিক্স থাকে। কিন্তু এটা কি হয়, বিনাইন টিউমারটা হয় মোবাইল, ওকে ধরলে দেখা যাবে মোবিলিটি থাকে, তাকে নাড়াচাড়া করা যাচ্ছে। কিন্তু যেটা ম্যালিগন্যান্ট হবে, সেটাকে যদি ধরি তাহলে সেটা কিন্তু ফিক্স থাকে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে। তাহলে আমরা ক্লিনিক্যালি কিন্তু এভাবেও বুঝতে পারি বিনাইন এবং ম্যালিগন্যান্ট। সেটাকে আবার আমরা এর মাধ্যমে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে এই সেলগুলো দেখে আমরা তাকে নিশ্চিত করব হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। ওটা আমরা ক্লিনিক্যালি পাচ্ছি। আবার এছাড়া ক্লিনিক্যালি ছাড়া আমরা যদি নিশ্চিত করতে চাই, সেটাকে ক্লিনিক্যালি বলে সেটা নাও হতে পারে, নাও মিলতে পারে। তাহলে আমি 100% নিশ্চয়তা চাইলে তাহলে আমাকে হিস্টোপ্যাথোলজি করতে হবে। ইনভেশন ক্রাইটেরিয়াটার মধ্যে আবার ফেরত যাই। তাহলে ইনভেশন ক্রাইটেরিয়াটার উপর নির্ভর করে আমরা কিছু টার্মিনোলজি আমাদের জানতে হবে। একটা হচ্ছে ডিসপ্লাসিয়া, কার্সিনোমা ইন সিটু, তোমরা নোট নাও, ডিসপ্লাসিয়া, কার্সিনোমা ইন সিটু, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার।
এই তিনটা এই যে পেজ 101 হ্যালো, ইনসান Hello. বলছো? জি ম্যাম 101 পেজ 101 101 यस मैम 101 পেজে দেখো কিছু টার্মিনোলজি। কার্সিনোমা ইন সিটু, বর্ডারলাইন টিউমার, প্রি ক্যান্সারাস কন্ডিশন। এর সাথে আরেকটা টার্মিনোলজি যোগ করো, ডিসপ্লাসিয়া। আমি এই টার্মিনোলজিগুলো একটু ক্লিয়ার করি। मैम डिस्प्लासिया কই পাবো? হ্যাঁ, ডিসপ্লাসিয়াটা কই? ডিসপ্লাসিয়া বুঝি না, কি বলো? ম্যাম ডিসপ্লাসিয়াটা কোথায়? ডিসপ্লাসিয়াটা তো আগে পড়ানো হয়ে গেছে তোমাদের। ডিসপ্লাসিয়াটা পাবা এখানে 88 ছিল। ডিসপ্লাসিয়া খুঁজে বের করবা, বই আছে না তোমাদের কাছে? বই থেকে খুঁজে বের করবা, কেন পাবা ম্যাম না? পেজ নাম্বার 88 8 নাম্বার পেজে, 88 পেজে ডিসপ্লাসিয়া আছে। দেখো আমি ডিসপ্লাসিয়াটাতে তোমরা প্রথমে যাও 89 পেজটাতে গিয়ে দেখো, 88 89 পেজটা খোলো, 88 89 পেজ। আমরা 88 পেজে যে সবার কাছে বই খোলা হয়েছে 1 2 3 4 5 তো আগে দিয়েছো, পার্সেন্টেজ পাই নাই, কিন্তু রুল 3 কি পাই নাই। 4 5 5 এর পরে এর মধ্যে 3 কে পাই নাই। 5 এর পরে এবার আনসার করবা 6 7 8 9 10। Present, ma'am. Present Present, ma'am, roll ma'am. 6. 6 7 Roll 8 7 9 present, 10। ma'am. Ma'am, roll 6 Present, present. Ma'am, roll 10. 8 Ma'am, roll 10 Ma'am, present. রুল roll 8 7 present. roll 8 absent, roll 3 absent, roll 8 absent। ও কত ক্লাসও অ্যাবসেন্ট ছিল। রোল 8 ম্যাডাম ও বাড়িতে গেছে, ওর বোনের বিয়ে হচ্ছে এজন্য। তো কি হয়েছে? বাড়িতেও তো নাই, মোবাইল আছে, সবকিছুই তো আছে। এখন নাই, কোনো জায়গা নাই যেখানে নেট কানেকশন নাই। 10 11 12 13 14 ম্যাম 11 11 यस 12 मैम 11 यस मैम 11 11 12 Yes, ma'am. 13 Yes, ma'am. 14 অ্যাবসেন্ট। যারাই গতদিন অ্যাবসেন্ট, আজকেও অ্যাবসেন্ট। 14 16 Present, ma'am. শোনো, যারা গতদিন অ্যাবসেন্ট থাকবে তারা যদি পড়া না পারে তাহলে প্রেজেন্ট দিনে অ্যাবসেন্ট হয়ে যাবে। গত একদিন যারা অ্যাবসেন্ট থাকবে তার নেক্সট ক্লাসে তাদেরকে পড়া পড়ে আসতে হবে সব। তারা যদি তারপরের দিন এসে পড়া না পারে তাহলে সে ক্লাসটা করে নাই, একটা অপরাধ। সে এই সম্পর্কে সে আর কিছু ধারণাটাও নিয়ে আসে না, তাহলে তো তারপরের ক্লাস তো সে বুঝবে না। এই কারণে তাকে তারপরেটা তো পার্সেন্টেজ দেওয়া হবে না, যারা ক্রনিকের এভাবে অ্যাবসেন্ট। ম্যাম অনেকে জয়েন করতে পারতেছে না ম্যাম। কেন ওয়েটিং আছে? জি ম্যাম। আমাদের পার্টিসিপেন্ট এখনো 29। Present, ma'am. 17 18 19 20 Present, ma'am. Ma'am, Present 18. নিজে রোল নিজে বলো। Roll 16 present. তারপর roll 17 present একবার বলতে হবে আর দ্বিতীয়বার বলতে হবে না। 17 Ma'am, 18 present. 18 19 20 Ma'am, 19 present. 20 কই? রোল 20 অ্যাবসেন্ট। আচ্ছা, রোল 19
89 পেজ খোলো, 88 পেজ, সবাই খোলো, 88 পেজ খোলো। দেখো একটা ছবি 88 পেজের মাঝে যে ডিসপ্লাসিয়ার যে ছবি, ডিসপ্লাসিয়ার ডেফিনেশনটাতে দেখো, defined as disorder of growth characterized by loss in the uniformity of the individual cell and a loss in architectural orientation। এই কথাটা কিন্তু আমরা কোথাও অলরেডি বলে আসছি, ম্যালিগন্যান্ট সেলও কিন্তু আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনটা লস হয়। তাহলে কি বলছি, এটা একটা ডিসঅর্ডার অফ গ্রোথ, এটা তো একটা ডিসঅর্ডার অফ গ্রোথ। এবং এখানে কি থাকে, এখানে প্রত্যেকটা সেলের মধ্যে যে ইউনিফর্মিটি, আমরা যে ইউনিফর্মিটি অফ দ্য সেল, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো লস হয়ে যায়। কিভাবে লস হয় আমরা কিন্তু বলে ফেলেছি, যে তার প্লিওমরফিজম হয়ে যায়, নিউক্লিয়ার এবং সেলুলার প্লিওমরফিজম হয়। তারপরে বলেছি যে নিউক্লিয়াসটা এনলার্জ হয়, এনসি রেশিওটা তার কি হয়ে যায়, অল্টার্ড হয়ে যায়, এনসি রেশিও অল্টার্ড হয়ে গিয়ে এনসি রেশিও বেড়ে যায়, ইনক্রিজ হয়, এবং লস অফ ওরিয়েন্টেশন হয়। তাহলে এই যে লস ইন দ্য ইউনিফর্মিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল সেল, প্রত্যেকটা সেলের যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন আমি যে বলি যে ধরো ইনসানের তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আবার ঠিক ইরফানুল আলম রোল 28, তার একটা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে এই যে এটা তার ইন্ডিভিজুয়ালিটি, তার এই বৈশিষ্ট্যগুলো, তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো যদি লস হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিসপ্লাস্টিক সেল। তাহলে ডিসপ্লাসিয়া আলটিমেটলি ডিসঅর্ডার অফ গ্রোথ। তাহলে দেখো তোমাদের এই ফিগারটার দিকে তাকাও, এই নর্মাল সেলগুলো এরকম ছিল, কলামনার সেল উপরের দিকে উঠতে উঠতে সেলগুলো একটু কি হয়ে গেল, ফ্ল্যাটেন্ড সেল হয়ে গেল, ফ্ল্যাট। এর পাশে কিছু হাইপারক্রোমাটিক কিছু সেল দেখা যাচ্ছে কালো রঙের। রোল কত পর্যন্ত আনসার করলে? 20 অ্যাবসেন্ট, 21 22 21 22 23 কথা বলবে। প্রেজেন্ট ম্যাম 22 21 Present ma'am. Ma'am 21 present. 23 24 Yes, ma'am. 25 26 কে কো? ম্যাম 24 প্রেজেন্ট। 24 প্রেজেন্ট। তুমি ছবিটা দেখতে পাচ্ছো? ম্যাম আপনার স্ক্রিন শেয়ার নাই ম্যাম, বইতে দেখতে পাচ্ছেন না। বইতে দেখতে পাচ্ছো কিনা? বইতে হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। বইতে দেখতে পাচ্ছো তাই না? এখানে কয় রঙের সেল আছে? ম্যাম শুরুতে ম্যাম একটা নরমাল সেল আছে যেটা হচ্ছে কলামনার, এরপরে আস্তে আস্তে উপর দিকে। মানে কি বাম দিকে হচ্ছে, হাতের বাম দিকের গুলো হচ্ছে নরমাল সেল, ডান দিকের সেলগুলো কিন্তু অ্যানাপ্লাস্টিক সেল। ওই যে আমি যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম তাদেরকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। লস অফ নরমালের চেয়ে যদি যেটা চেঞ্জ হয়ে গেল তাকে আমরা বলবো অ্যানাপ্লাস্টিক সেল। তাহলে সে হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেল, তাহলে এরা হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেল। তাহলে ডিফারেন্ট, তাহলে কোনো ডিসপ্লাস্টিক সেল মানেই হচ্ছে তার ম্যালিগন্যান্ট সেলের অ্যানাপ্লাস্টিক সেলের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান থাকবে। এখন এই অ্যানাপ্লাসিয়া বা ডিসপ্লাসিয়া যদি লোয়ার 1/3, যদি আমরা বেসমেন্ট মেমব্রেনের যে অংশটুকু আছে এখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেখানে যদি আমি লোয়ার 1/3 2/3 মিডল, দেখো এখানে কিন্তু একটু করে বলে দেওয়া আছে লোয়ার 1/3 মিডল 1/3 আপার 1/3। যদি এই ডিসপ্লাস্টিক সেলগুলো যদি লোয়ার 1/3 শুধুমাত্র প্রেজেন্ট, মিডল এবং আপার 1/3 যদি নর্মাল থাকে তখন তাকে বলা হবে মাইল্ড ডিসপ্লাসিয়া। কি বলা হবে? মাইল্ড ডিসপ্লাসিয়া। এখানে কিন্তু মাইল্ডটা বলে না, এখানে একটা টার্মিনোলজি দিয়েছে CIN, লিখেছে না? CIN হচ্ছে সার্ভিক্সের জন্য ইউজ করা হয়। তাহলে এক একটা জায়গায় আমরা কমন টার্মিনোলজি হচ্ছে ডিসপ্লাসিয়া, মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিসপ্লাসিয়া, এটা হচ্ছে কমন টার্মিনোলজি। আবার যদি আমি এটাকে অর্গানের মধ্যে বসাই, ইসোফেগাসে বসাতে পারি, ট্রাকিয়া লাংয়ে বসাতে পারি। আবার ফিমেলের ক্ষেত্রে সার্ভিক্সে খুব বেশি প্রয়োজন, সার্ভিক্সের এই টার্মিনোলজিটা খুব পপুলার এবং এই ডায়াগনোসিসটা খুব পপুলার, এই জন্যই CIN হিসেবে তাকে বলছে। CIN হচ্ছে সার্ভাইকেল ইন্ট্রাইপিথেলিয়াল নিউপ্লাসিয়া। ইন্ট্রাইপিথেলিয়াল মানে হচ্ছে এপিথেলিয়ালের মধ্যেই সে বিদ্যমান, সে কিন্তু স্টোমার মধ্যে আসে নাই। ইন্ট্রাইপিথেলিয়াল নিউপ্লাসিয়া, তাহলে নিউপ্লাসিয়া
যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেই ক্যারেক্টারিস্টিক্সটা এপিথেলিয়ামের মধ্যে বিদ্যমান, ইন্ট্রা এপিথেলিয়াল, স্ট্রোমাতে আসে না, তার মানে ও ম্যালিগন্যান্ট এখনো হয়নি। তাহলে তার টার্মিনোলজিটা আলটিমেটলি ডিসপ্লাসিয়া। সেই ডিসপ্লাসিয়াটাকে আমরা আবার ভাগ করছি মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি লোয়ার 1/3 থাকে তখন তাকে বলা হবে মাইল্ড ডিসপ্লাসিয়া। সার্ভিক্সের ক্ষেত্রে তাকে বলা হবে CIN1। যদি মিডল 2/3 থাকে তখন তাকে বলা হবে, মানে লোয়ার তো আছে সাথে মিডলও নিল, তাহলে 2/3 হয়ে গেল, তখন তাকে বলা হবে মডারেট ডিসপ্লাসিয়া, CIN2। আবার যদি ফুল থিকনেসে হয়, আপার 1/3ও আছে, তখন তাকে বলা হবে হচ্ছে সিভিয়ার ডিসপ্লাসিয়া। হোল থিকনেসে যখন হয়ে যাবে পুরা, শুধু আপার 1/3 কিছু সেলও বাকি নাই, সবই হয়ে গেল, এপিথেলিয়াম পুরাটাই জুড়ে ডিসপ্লাস্টিক সেল আছে, তখন তাকে বলা হবে কার্সিনোমা ইন সিটু। তাহলে হোয়েন ডিসপ্লাসিয়া এফেক্ট অল সেল অফ দ্য লাইনিং এপিথেলিয়াম, তখন তাকে বলা হবে কার্সিনোমা ইন সিটু। তাহলে আমরা ডিসপ্লাসিয়াটা এখানে বুঝলাম 89-এ। ডিসপ্লাসিয়া আমাকে কেন বুঝতে হচ্ছে? কারণ ইট ইজ এ প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন। প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন মানে হচ্ছে ম্যালিগন্যান্সির আগের কন্ডিশন। তাহলে আমরা তখন সতর্ক হতে পারবো। যেমন আমি যদি ইনসাইটিং কজ, যে কজটা এই ডিসপ্লাসিয়া করলো, তাহলে মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া রিভার্সিবল হয়ে যাবে, কিন্তু সিভিয়ার ডিসপ্লাসিয়া রিভার্সিবল হবে না। তাহলে আমরা এখান থেকে সিভিয়ারিটি অফ ডিজিজও কিন্তু বুঝতে পারছি। তাহলে আমি কি বললাম, আরেকটা পেজের নাম বলেছিলাম 1। তাহলে ডিসপ্লাসিয়া আমরা ক্লিয়ার। এখন 101-এ চলে আসো, কার্সিনোমা ইন সিটু। ম্যালিগন্যান্ট চেঞ্জেস মানে অ্যানাপ্লাস্টিক চেঞ্জেস মানে ডিসপ্লাস্টিক চেঞ্জেস ইনভলভিং, এখানে কিন্তু ম্যালিগন্যান্ট চেঞ্জেস না বলে বলবা ডিসপ্লাস্টিক চেঞ্জেস ইনভলভিং দ্য হোল থিকনেস অফ দ্য এপিথেলিয়াম, তখন তাকে বলা হবে কার্সিনোমা ইন সিটু। তাহলে ফুল থিকনেস অফ থাকলে সেরকম কার্সিনোমা ইন সিটু। কিছু এক্সাম্পল আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে কোনটা কোনটা কিছু কার্সিনোমা ইন সিটুর এক্সাম্পল। তারপরে আসো বর্ডারলাইন টিউমার। বর্ডারলাইন টিউমার আর কি? হ্যাঁ হ্যাঁ এটা শেষ, এই তো শেষ। কার্সিনোমা ইন সিটুর পরে দেখো একটা টার্মিনোলজি প্রি ক্যান্সারাস কন্ডিশন, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। প্রি ক্যান্সারাস মানে কিভাবে, যে ডিসপ্লাস্টিক কন্ডিশন, কোন কোন কন্ডিশন থেকে ক্যান্সারের রিস্ক আছে। আমরা কিন্তু পড়ে আসছি যে হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, তাহলে এগুলা থেকে আলটিমেটলি কি হয়ে যেতে পারে, ক্যান্সার ডেভেলপ করতে পারে। মেটাপ্লাসিয়াতে আমরা পড়েছিলাম না, যেমন মেটাপ্লাসিয়া, তাহলে কিছু প্রি ক্যান্সারাস কন্ডিশন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এগুলা মুখস্থ করবা, নেক্সট ক্লাস এটা জিজ্ঞেস করা হবে। স্কিনের একটা প্রি ক্যান্সারাস কন্ডিশনের নাম, যেমন লিউকোপ্লাকিয়া, তোমাদের জন্য খুব জরুরি। ওরাল মিউকোজাতে লিউকোপ্লাকিয়া হয়, এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। ফিমেল জেনিটাল ট্র্যাক্টের একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। ইসোফেগাসের প্রি ক্যান্সারাস কন্ডিশন কি? ইসোফেগাসের প্রি ক্যান্সারাস কন্ডিশন কি? ম্যাম ব্যারেটস ইসোফেগাস। ইসোফেগাস এটা ওয়ান টাইপ অফ মেটাপ্লাসিয়া কিন্তু। তাহলে এরকম লাংয়ের ক্ষেত্রেও আছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এরপরে আরেকটা টার্মিনোলজি শুধু বলবো, সেটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। কোনো কোনো টিউমারের দেখা যাবে ইনভেশন ক্যারেক্টারিস্টিক্সটা আছে, তার মানে হচ্ছে আমি কার্সিনোমা ইন সিটু পর্যন্ত ছিলাম, অ্যানাপ্লাস্টিক সেলের যে ম্যালিগন্যান্ট সেলের যে চেঞ্জ, তারা লাইনিং এপিথেলিয়ামে ছিল, যখনই লাইনিং এপিথেলিয়ামটা ভেদ করে ভেতরে ঢুকলো তখনই সে কিন্তু ইনভেসিভ। এখন এই ইনভেসিভ ক্যারেক্টারিস্টিক্সটা প্রেজেন্ট, কিন্তু মেটাস্টেসিস ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবসেন্ট। তাহলে হোয়াট ইজ মেটাস্টেসিস? মেটাস্টেসিস হচ্ছে স্প্রেড অফ টিউমার, টিউমারটা স্প্রেড হবে ডিসকন্টিনিউয়াস অফ দ্য প্রাইমারি সাইট, তাহলে স্প্রেড হওয়াটা হচ্ছে মেটাস্টেসিস। এই স্প্রেড হবে, তাহলে যারা লোকালি ম্যালিগন্যান্ট তাদের মেটাস্টেসিস স্প্রেড হবে না। যেমন ধরো যে সুন্দর যে একটা কার্সিনোমা, ধরো ব্রেস্টের কার্সিনোমা, ব্রেস্টের ক্যান্সার ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তার লিভারের মধ্যে কি ওরকম কিছু নডিউল পাওয়া যাচ্ছে, মেটাস্টেটিক ফোকাই বলে।
এটাকে SOL বলে, স্পেস অকুপাইং লিশন, SOL। কিছু লিভারে কিছু ফোকাস এরকম পাওয়া যাচ্ছে, তখন হয়তো দেখা যাবে যে তার ব্রেস্ট ক্যান্সারটাই কোথায় মেটাস্টেসিস হলো, লিভারে। আবার ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি বেশিরভাগ মেটাস্টেসিস হয় কিন্তু এক্সিলারি লিফ নোড তার পাশের অর্গান। তাহলে তার নিজেরটাতে না গিয়ে সে কিন্তু অন্যটাতে চলে যাচ্ছে, মেটাস্টেসিস। ইনভেশনটা হচ্ছে তার নিজেরটাতে আছে, নিজেরটা তার পাশে। আর যখন মেটাস্টেসিস হলো সে স্প্রেড করে রিমোটে দূরে চলে যাবে, সেটা হচ্ছে মেটাস্টেসিস ক্রাইটেরিয়া। তাহলে যে সকল টিউমারের ইনভেশন ক্রাইটেরিয়া থাকবে কিন্তু মেটাস্টেসিস ক্রাইটেরিয়াটা থাকবে না, তখন তাকে বলা হবে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এই লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটাও তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে নেক্সট ক্লাসে পড়া রইলো কিসের এক্সাম্পল, কার্সিনোমা ইন সিটুর এক্সাম্পল, প্রি ক্যান্সারাস কন্ডিশনগুলোর এক্সাম্পল এবং লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের এক্সাম্পল। এবং মেটাস্টেসিসটা একটু পরে আসবা। মেটাস্টেসিস কি রুটে হয়, তোমরা কিছু যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের এই পড়াটা কোনো কাজে দিবে না। এবং আমরা অলরেডি গ্রেডিং নিয়ে কিছুটা আলোচনাও করেছি, যেটা 02-তে আছে। বিশেষ করে যারা অ্যাবসেন্ট আছো তাদের তো মাস্ট ধরা হবে। এখন আমরা 24 থেকে ইনসান 24 থেকে 36 প্রেজেন্ট ছিল, 36 কে দেখেছি, 34 absent, 24 25 26 26 ma'am 4 present. 24 Ma'am, 25 26 24 present. 24 25 25 absent. 5 absent, very good। তারপর বলো absent আর কি আছে, 28 29 30 এর মধ্যে 30 প্রেজেন্ট ছিল, 29 Ma'am 26. Ma'am present 29. 26 আছে ma'am, 27 ও আছে, 28 ও আছে, 29 ও আছে। Ma'am 29. 29, হ্যাঁ 29 আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা অ্যাবসেন্ট পেলাম রুল 3, রুল 3, রুল 8, রুল 14, রুল 20, তারপরে পেলাম রুল 25, এদিকে পেলাম, এখন প্রেজেন্ট বললে হবে না, রুল 25 দুইটা, 14 ব্যাচেরও 25 47 61 এর অ্যাবসেন্ট। তারপরে তো আব্দুল্লাহ 41 অ্যাবসেন্ট।